আমি 21 বছর বয়সে একজন কোরিয়ান লোককে বিয়ে করেছি। তারপর থেকে টানা 12 বছর আমার মেয়েটি ঘরে ফিরেনি, কিন্তু প্রতি বছরই আমার নামে অনেক অনেক টাকা পাঠাতো আমার মেয়ে। গত বড়দিনে আমি নিজেকেই সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের কাছে আমি যাব। তো দরজা খুলে যা দেখলাম আমি নিজেই জমে গেলাম। সকালটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। হাতে বিমানের টিকিট, এর ভিতরে ধূপকানি। প্রায় 12 বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তৃষা। আমি অনেক আগে আমার স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে মীরাকে আমি একাই বড় করেছি। এক শান্ত মেধাবী ছিল, বলতো তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। সত্যি সেটাই হয়েছে, শুধু সেটা বাহিরের মানুষের কাছে। 21 বছর বয়সে পরিচয় হয় কাঞ্চন নামের এক কোরিয়ান লোকের সাথে। লোকটা তার থেকে প্রায় 20 বছরের বড় ছিল, তাই আমি আপত্তি করেছিলাম। সেটা তো পার্থক্য, বিদেশে যাওয়া, সব মিলিয়ে আমার কাছে অনেক ভয় লাগছিল। মীরা অনেক জিদ ধরেছিল, মা আমি জানি আমি কি করছি। শেষ পর্যন্ত আমি মেয়ের জিদের কাছে হার মেনে বিয়েটা দিয়ে দিছি। 1 মাসের মাথায় সে কোরিয়াতে চলে যায়। সে এয়ারপোর্টে আমাকে গলায় ধরে অনেক কান্নাকাটি করেছিল। আমিও কান্না করেছিলাম, কিন্তু তাকে সেটা বুঝতে দেইনি। মনে করছিলাম যে কয়েক বছর পর সে আবার ফিরে আসবে। বছর যায়, আবার আরেক বছর যায়, এভাবে 5 বছর কেটে যায়। তারপর থেকে এই বিষয়ে তার সাথে আর কথাই বলি না। প্রতি বছরই আমার নামে অনেক অনেক টাকা এসে পৌঁছাতো। সবসময় একটা চিঠি আসতো, মা আমি ভালো আছি, তোমার খেয়াল রেখো। আমি ভালো আছি, এই কথাটাই যেন সবচেয়ে ভয় করতো। একবার ভিডিও কলে কথা হয়েছিল, ওকে যেন আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু চোখে এক দূরত্ব ছিল। তাকে বললাম বাড়িতে আর ফিরবা না? ও বলল না মা, অনেক ব্যস্ত। তারপর আর ওকে জিজ্ঞাসা করেনি। অনেক সময় মারা সত্যিটা জানার ভয়ে তার সন্তানকে প্রশ্ন করতে ভুলে যায়। আমিও তাই করেছিলাম। এদিকে আমার বাড়ি, জীবন সবকিছুই যেন বদলে গেছে। টাকার কারণে সবাই ভাবে আমি অনেক ভাগ্যবতী। তারা তো আর এটা জানে না একটা ভরা প্লেটের খাবার একজন খাওয়ার কত কষ্ট। একটা জন্মদিনে আমি আমার মেয়ের জন্য আলাদা করে একটা প্লেট রাখতাম। ওর প্রিয় খাবারগুলো রান্না করতাম আর বসে বসে একা একাই কান্না করতাম। বছর পরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি তার কাছে চলে যাব। পাশের এক প্রতিবেশীর সাহায্য নিয়ে টিকিট কেনা হলো। প্রথমবার প্লেনে উঠলাম, পুরো হাতটাই যেন আমার কাঁপছিল। কোরিয়াতে পৌঁছে ঠিকানা দিয়ে একটা ট্যাক্সি ধরলাম। গিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ালো। দোতলা একটা বাড়ি, কিছুই ঠিকঠাক, অনেক নিস্তব্ধতা। কলিং বেল চাপলাম, কোনো সাড়া পেলাম না। গেটটা খোলা ছিল, আমি ধীরে ধীরে ভিতরে চলে গেলাম। সবকিছুই এত পরিপাটি, কিন্তু কোনো জীবনের কোনো ছাপ নেই। ঢুকেই বুঝলাম যে এখানে কোনো কিছু ঠিক নেই। কিছু এতটাই গুছানো যে এখানে কেউ থাকেই না। কোনো জুতা নেই, রান্না বান্নার কোনো গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকতে থাকলাম, মীরা। উত্তর নেই। রান্নাঘরে ঢুকলাম, ফ্রিজটা খুললাম। অস্বাভাবিকভাবে ভেবে দেখলাম যে ফ্রিজে কিছুই নেই, রান্না বান্না কিছুই হয়নি। উপরে উঠলাম, প্রথম ঘরে একটা বিছানা পাতা আছে, একজন মানুষ থাকার মতো। আলমারিটা খুললাম, শুধু মেয়েদের কাপড়, কোনো পুরুষের অস্তিত্বই নেই। দ্বিতীয় ঘরটাও ফাঁকা, অফিস রুম, ব্যবহার করা মনে হয়নি। কাঞ্চনের তো কোনো অস্তিত্বই নেই। আমার বুক তখন ধড়ফড় করতে লাগলো। এই ঘরটা খুলতে আমার পা কেঁপে উঠলো। ঘর ভর্তি কার্টুন, কিছু খোলা, ভিতরে এক গুচ্ছ টাকা। মাথাটা যেন ঘুরে গেল। প্রতি বছরই আমাকে এক গুচ্ছ করে টাকা দেওয়া হতো। তো টাকা কোথা থেকে এলো? কেনই বা এগুলা লুকিয়ে রাখা? হঠাৎ করে দরজা খোলার শব্দ হলো, কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। তারপর যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ঠক ঠক শব্দ।